অনেক বছর ধরে আমার বাচ্চা হচ্ছিল না, কিন্তু যে করেই হোক এই পরিবারের জন্য উত্তরাধিকারী চাই। আমি ভয় পেতাম আমার স্বামী না দ্বিতীয় বিয়ে করে নেয়। তাই জন্য আমি একটা খেলা খেললাম। আমি চালাকি করে শাশুড়ি সেজে একটা মেয়ের বাড়িতে নিজের স্বামীর সম্বন্ধ নিয়ে গেলাম, আর বিয়ের পাকা কথা বলে চলে এলাম। যখন বিয়ে শুরু হলো, তখন আমি আমার দেওরকে চুপচাপ মালা দেওয়া পাগড়ির পেছনে লুকিয়ে ফেললাম, যাতে ও ওই মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসে। আর যখন সে বাচ্চার জন্ম দেবে, সেই বাচ্চাটাকে আমি কোলে নিয়ে মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। এইভাবে চিটিংবাজি করে আমি ওর বিয়ে দিয়ে দিলাম। আর ওই মেয়েটাকে একটা ঘরে বন্ধ করে দিলাম, যাতে ও কাউকে সত্যি কথাটা না বলতে পারে। যেদিন ও বাচ্চার জন্ম দিল, আমি খুব খুশি হলাম, কিন্তু বাচ্চাটাকে কোলে নিয়ে ওর দিকে নজর যেতেই আমার প্রাণ উড়ে গেল। কেননা ও তো আমার স্বামীরই। আমার নাম আশা। গ্রামের এক খুব বড় জমিদারের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমি পাশের গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে ছিলাম, আর একটা বড়লোক বাবার একমাত্র সন্তান ছিলাম। একা হওয়ার জন্য আমি আমার বাবা মার ঘরে একাই রাজত্ব করতাম। একটা বিয়ে বাড়িতে অভয় চৌধুরীর বড় ছেলে সন্তোষের নজর আমার উপরে পড়ল। তখন ও চোখের পাতা ফেলায় ভুলে গেল আমাকে ওর পছন্দ হয়ে গেছে। ওর সঙ্গে সঙ্গে আমার বাড়িতে সম্বন্ধ পাঠিয়ে দিল। ওর বাবা মা আমার বাড়িতে সম্বন্ধ নিয়ে এলো। ওর বাবা মায়ের কাছে ছেলের খুশিটাই সব থেকে বড়। এইভাবে আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের কিছু বছর পর আমার শাশুড়ি মারা গেল। তারপর শরীর খারাপের কারণে আমার শ্বশুর মশাইও এই পৃথিবী ছেড়ে চলে গেল। এখন এই বড় বাড়িতে আমি, আমার স্বামী আর আমার ছোট দেওর থাকতাম। আমার স্বামীও আমার থেকে 3 বছরের ছোট ছিল। এইভাবে আমাদের জীবন সুখে শান্তিতে কেটে যাচ্ছিল। আর সন্তোষ আমাকে চোখে হারাতো। কিন্তু আমাদের জীবনে একটা ছোট সমস্যা ছিল, যেটা হলো বিয়ের অনেক বছর হয়ে গেলেও আমাদের কোনো সন্তান হয়নি। এই 5 বছরে আমি পুরো বাড়িতে নিজের অধিকার জমিয়ে ফেলেছিলাম। পুরো বাড়িতে আমি একটা পুরুষের থেকেও বেশি কর্তৃত্ব করতাম, কারণ আমার স্বামী একটা সাদাসিধা লোক ছিল, আর পুরোপুরি আমার আয়ত্তের মধ্যে ছিল। আমি যা বলতাম ও তাই শুনতো। প্রথমে তো আমার কোনো ভয় ছিল না, কিন্তু যতই সময় কাটতে লাগলো ততই আমার মনে মনে একটা ভয় হতে লাগলো। আমার বিয়ের 12 বছর হয়ে গেল আমি নিঃসন্তান হওয়ার কারণে মনে মনে খুব চিন্তিত হয়ে পড়লাম। এমন কোনো সাধু বাবা ছিল না যার থেকে আমি আশীর্বাদ নেইনি। যখনই কোনো বড় ডাক্তারের ব্যাপারে শুনতাম, আমি দৌড়ে সেখানে চলে যেতাম। কিন্তু আমার কপালটাই খারাপ ছিল। আমি যেই ডাক্তারের কাছেই যেতাম, তিনি আমাকে বলতেন আমার মধ্যে খুব বড় একটা সমস্যা আছে, যেই কারণে আমি কোনোদিনও মা হতে পারবো না। এটা শুনে আমি আরও বেশি চিন্তিত হয়ে যেতাম। আর আমার মনে মনে একটা ভয় আসতো যে আমার স্বামী দ্বিতীয় বিয়ে না করে ফেলে। আমাদের বাড়িটা অনেক বড় ছিল, আর আমার শ্বশুরের অনেক সম্পত্তি ছিল, কিন্তু এই সম্পত্তির একটা উত্তরাধিকারী দরকার ছিল, যেটা আমি দিতে পারবো না। আমার দেওর পাগল ছিল, তাই তার থেকে সন্তানের কোনো আশাই ছিল না। আমার স্বামীর সকল আত্মীয় স্বজনেরা এখন আমাকে দেখলেই বলতো, এই পরিবারের জন্য একটা সন্তান চাই। আমার স্বামীর উপর আমার খুব প্রভাব ছিল, তাই আমার স্বামী যেমন আমাকে ভয় পেত তেমন ভালোবাসতো, কারণ উনি নিজের পছন্দে আমাকে বিয়ে করেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছিল ওনার ভালোবাসা কমে যাচ্ছে। আমার ভয় হতো লোকজন ওনাকে আমার বিরুদ্ধে না করে দেয়, কারণ সন্তান না হওয়ার জন্য বাড়িতে আমার জোর একটু একটু কমে যাচ্ছিল। সতীন নামের একটা তলোয়ার সব সময় আমার মাথার উপরে দুলতো। আমি খারাপ স্বপ্ন দেখতাম। এখন আমি প্রতিদিন স্বপ্ন দেখতাম যে আমার স্বামী একটা মেয়ের হাত ধরে ওকে বাড়িতে নিয়ে এসেছে, আর আমাকে বলছে এটা আমার দ্বিতীয় স্ত্রী, এ আমাকে সন্তান দেবে। এসব ভয়ঙ্কর স্বপ্ন আমার মনটাকে ভেঙে দিয়েছিল। আমার স্বামী বাড়ি থেকে বেরোতেন, কিন্তু আমি জানতাম না উনি কোথায় যেতেন আর কোন বন্ধুর সঙ্গে ওঠা বসা করতেন। কিন্তু আমি এটা বুঝে গেছিলাম যে ওনার বন্ধুরা ওনাকে সব সময় সন্তানের কথা বোঝাচ্ছে। সবার নজর আমার স্বামীর উপরে ছিল, কারণ উনি একজন বড় জমিদার ছিলেন। সবাই চাইতো তাদের বোনের মেয়েরা যেন ওনার বাড়িতে জায়গা পায়, যাতে করে তারা একটা সচ্ছল জীবন পেতে পারে। কিন্তু আমি কোনো অবস্থাতেই আমার জায়গা কাউকে দিতে চাই না। 12 বছর ধরে আমি এই বাড়িতে রাজত্ব করছি, আর আমি এটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না যে আমার জায়গায় অন্য কেউ রাজত্ব করবে।
আর আমাকে একটা কোণে ঠেলে দেবে। কারণ আমি জানতাম সমস্যাটা শুধু সন্তান নিয়েই হতে পারে। আমারও মনে হচ্ছিল আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চায়, হয়তো আমার ভয়ে কিছু বলতে পারছে না। একদিন আমি ওনাকে বলেই ফেললাম, আমরা যদি একটা বাচ্চা দত্তক নিয়ে নেই তাহলে কেমন হয়? তখন দেখলাম আমার কথাটা শুনে ওর মুড খারাপ হয়ে গেল। এই বাড়ির উত্তরাধিকারীর গায়ে এই বাড়ির রক্ত থাকবে, অন্য কারোর বাচ্চা নিয়ে আমি কি করব? আমার সমস্ত সম্পত্তির উপরে আমার নিজের রক্তের সন্তানেরই অধিকার থাকবে, অন্য কারোর নয়। আমার স্বামী কথাগুলো খুব কঠোরভাবে বলে সেখান থেকে চলে গেল। ওর ভাব দেখে আমি বুঝে গেছিলাম এবার আমার নৌকা ডুবতে চলেছে। তাড়াতাড়ি আমাকে একটা কিছু করতে হবে, না হলে আমার হুকুমের দিন শেষ হয়ে যাবে। আর যদি হুকুমের দিন শেষ হয়ে যায় তাহলে আমি পাগল হয়ে যাব। এই সব ভেবে আমি মনে মনে একটা প্ল্যান বানালাম, যাতে সাপও মরে যায় আর লাঠিও না ভাঙে। আমার মাথায় পাগলামির ভাবনা আসতেই আমি একটা চাল চাললাম। আর তখনই আমার আধ পাগল দেওরের কথা মনে পড়ল। তখন আমি ভাবলাম, আমার দেওর অর্ধেক পাগল, পুরো পাগল তো নয়। ওর বিয়ে হতে পারে, বাচ্চাও হতে পারে। ওর বয়স 24 বছর, কিন্তু ও মানসিক দিক দিয়ে সুস্থ ছিল না। এমনিতে তো মনীষ সাধারণ লোকের মতোই থাকতো, কিন্তু হঠাৎ করে ওর পাগলামি দেখা দিত। তখন ওকে সামলানো মুশকিল হয়ে যেত। ও সব সময় চুপচাপ থাকতো, কারোর সাথে কথা বলতো না। মনে হতো যেন ও বোবা, কিন্তু যখন বলতো তখন চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। আর এমন পাগলামি করতো যে সারা বাড়ির লোক নাজেহাল হয়ে যেত। কখনো কখনো আমার মনে হতো ওর উপরে কোনো আত্মা ভর করে। আমি আমার দেওরের বিয়ের ব্যাপারে ভেবেছিলাম, যাতে ওর বউ এই বাড়িকে সন্তান দিতে পারে। কিন্তু সব থেকে বড় সমস্যা ছিল, সবাই জানতো আমার দেওর আত পাগল, কেউ ওকে মেয়ে দেবে না। তখন আমি একজন মেয়ের খোঁজ পেলাম, যে যুবতী আর সুন্দরী ছিল। সে খুব সাধারণ ঘরের মেয়ে ছিল, অর্থাৎ যাকে লোভ দেখানো যাবে। ও অনেক দূরের গ্রামে থাকতো। ওরা আমার ব্যাপারে সব কিছু জানতো, কিন্তু ওরা আমাকে কখনো দেখেনি। আমি ওদের বাড়িতে শাশুড়ি সেজে আমার বরের জন্য সম্বন্ধ নিয়ে গেলাম। অর্থাৎ আমি মিথ্যে বললাম যে আমি সন্তোষের মা। আমার ছেলের সন্তান নেই, তাই আমি ওর দ্বিতীয় বিয়ে দিতে চাই। আমরা খুব বড় জমিদার, তাই আমাদের একটা উত্তরাধিকারী দরকার। যাতে আমার বৌমা এই ব্যাপারটা জানতে না পারে, তাই আমি এখানে লুকিয়ে এসেছি আর চুপি চুপি সব কিছু করতে চাই। তুমি এখন আমার সাথে আমার বাড়িতে চলো। আমার বৌমা 1 মাসের জন্য বাপের বাড়িতে গেছে। ওর অনুপস্থিতিতে আমি আমার ছেলের বিয়ে দিতে চাই। ও এলেই সব গন্ডগোল করে দেবে। ওর আসার আগে আমি সব কিছু সামলে নেব। আর আমি কথা দিচ্ছি, যদি আপনারা আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেন, তাহলে আমি আমার বড় বৌমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দেব। ওরা খুব লোভী ছিল, এত বড় সম্বন্ধ দেখে ওরা খুশি হয়ে গেল। আমি ওদের নিজেকে সন্তোষের বউ বলে নয়, সন্তোষের মা বলে পরিচয় দিয়েছিলাম। আমি সন্তোষের থেকে বড় ছিলাম, আমি দেখতে বুড়ি হয়ে গেছিলাম চিন্তার কারণে। আমার মুখে বয়সের ভাঁজ পড়ে গেছিল। ওরা আমার কথা বিশ্বাস করে নিয়েছিল। অনেক মিথ্যা কথা বলে আমি ওদের আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। আমি ওদের কাউকে কিছু বলতে বারণ করেছিলাম। মুখ বন্ধ রাখার জন্য আমি ওদের অনেক টাকা দিয়েছিলাম। তাই মেয়ের বাবা মা লোভে পড়ে কিচ্ছু বলল না, চুপচাপ বসে থাকলো। আমার পক্ষে আর মিথ্যা বলা সম্ভব হচ্ছিল না। আমি আমার স্বামীকে চুপি চুপি বললাম, আমি ওদের বলিনি মনীষ পাগল, আমি অনেক কষ্টে ওদের রাজি করিয়েছি। তুমি শুধু একটু চুপ থাকো, কেউ যেন কিছু জানতে না পারে। আমি ওদের বিয়ে দিয়ে দিচ্ছি। উনি আমাকে আগে থেকেই ভয় পেতেন, তাই চুপ হয়ে গেল। তারপর আমি আমার দেওরকে একটা কোণে নিয়ে গিয়ে বললাম, আমি এদের এখানে এনেছি, চুপি চুপি এই সুন্দরী মেয়েটার সাথে তোমার বিয়ে হবে। শুধু তুমি মালা দিয়ে মুখ ঢেকে চুপ থাকবে, কোনো কথা বলবে না। আমি আমার দেওরকে এইভাবে বুঝিয়ে ফেললাম। তারপর মেয়েটাকে দেখালাম। মেয়ে সুন্দরী দেখে আমার দেওর চুপ হয়ে গেল। তখন আমি বুঝে গেলাম এই মেয়েটাকেও নিজের করতে চাই। সব কিছু আমার প্ল্যান মাফিক চলছিল। আমার স্বামীও চুপ ছিল, আর আমার দেওর ও কোনো শোরগোল করেনি। আমি তাড়াতাড়ি পুরোহিত মশাইকে আর আমার কিছু বান্ধবীকে ডেকে নিলাম। বিয়ের সময় এগিয়ে আসতেই আমি আমার দেওরকে মালা লাগানো পাগড়ি পরিয়ে বসিয়ে দিলাম। ওর মুখ দেখা যাচ্ছিল না। মেয়ের মা বাবা ভাবছিল পাগড়ি দিয়ে মুখ ঢেকে সন্তোষ বসে আছে, কিন্তু আসলে তো ওটা আমার পাগল দেওর ছিল। মেয়েটার বিয়ে আমার দেওরের সাথে হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে মেয়ের মা বাবাকে বাড়ি পাঠিয়ে দিলাম।
আর পাহারাদারকে বললাম এই দুজনকে এখানে আর কোনোদিনও ঢুকতে দেবে না। যদি এরা কোনোদিন বাড়িতে ঢুকতেও চায় তাহলে ধাক্কা দিয়ে বের করে দেবে। ওদের এই বাড়িতে আসা বারণ। এইভাবে আমি মেয়ের বাবা মায়ের এই বাড়িতে আসার রাস্তা বন্ধ করে দিলাম। এবার আমি আমার দেওরকে বুঝিয়ে সুঝিয়ে মেয়েটার সাথে ঘরে ঢুকিয়ে দিলাম। সকাল হতে আমার দেওর কোথাও চলে গেল আর ফিরে এলো না। ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমার খুব চিন্তা হলো। আমি আমার স্বামীকে বললাম, দেখলাম ওর কোনো চিন্তা নেই। বলল এসে যাবে ঠিকই, হয়তো রমেশ কাকুর বাড়িতে গেছে। মেয়েটা খুব সুন্দর আর সাদাসিধা ছিল। আমি ওকে পুরো নিজের আয়ত্তে করে নিয়েছিলাম। ওর নাম ছিল স্নেহা। বাড়িতে ওর সম্মান একটা চাকরের মতোই ছিল। আমার ছোট যা আমার সমান হবে এটা আমি বরদাস্ত করতে পারবো না। কিন্তু আমার দেওর নিখোঁজ হয়ে যাওয়াতে আমি কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম। ও সেই যে বিয়ের পরের দিন বেরিয়ে গেল আর এলো না, 1 মাস হয়ে গেছে। মাসের শেষে আমি জানতে পারলাম স্নেহা মা হতে চলেছে। আমি খুব খুশি হলাম। আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই হচ্ছে। যেমন আমার স্বামী চাইতো তেমনি এই বাড়ির নিজের সন্তান আসতে চলেছে। তুমি বলেছিলে এই বাড়ির নিজের সন্তান চাই। স্নেহা এই বাড়িকে সন্তান দিতে চলেছে। এই বাচ্চাটার পরিচর্যা আমি করব। এই সন্তান আমার হবে। এই বাড়ির ডিএনএ যুক্ত একদম নিজের সন্তান হবে। এই বাড়ির উত্তরাধিকারও পাওয়া যাবে। এই সব কথা আমার স্বামীকে বললাম, কিন্তু ও চুপ করে রইল, আমাকে কোনো উত্তর দিল না। ওর এই চুপ করে থাকাটা আমার একটা ঝড়ের আভাসের মতো মনে হলো। যাই হোক, আমি দিন গুনতে শুরু করে দিলাম কবে বাচ্চাটা জন্মাবে আর কবে আমি ওকে কোলে নেব। তারপর আমি আমার ছোট জাকেও বাড়ি থেকে বের করে দেব। আমার দেওর বিয়ের পর দিন থেকেই নিখোঁজ ছিল। আমার স্বামী ওকে অনেক খুঁজেছে, কিন্তু ওর কোনো খবর পাওয়া যায়নি। ও নিখোঁজ, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি একটা বাচ্চা চেয়েছিলাম আর সেটা আমি পেতে চলেছিলাম। আমি আমার ছোট যাকে 9 মাস পর্যন্ত একটা ঘরে আটকে রেখেছিলাম আর ওর সাথে খাওয়া দাওয়ার খেয়াল রাখতাম, কিন্তু ওকে কারোর সাথে দেখা করতে দিতাম না। ওর মা বাবা একবার ওর সাথে দেখা করতে এসেছিল, কিন্তু আমার পাহারাদারেরা ওদের ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়েছে আর বলেছে এখানে একদম আর দ্বিতীয়বার আসবে না। বহু অপেক্ষা করার পর সেই দিনটা এসেই গেল। আমার দেওরের ছেলের জন্ম হলো। আমার খুশির সীমা রইল না, কারণ আমার কোল ভরে গেছিল। আমি তাড়াতাড়ি আমার জায়ের থেকে বাচ্চাটা কেড়ে নিলাম আর ওকে বন্দি করে রাখলাম। আর দাসীকে পাহারা দিতে রেখে দিলাম যাতে ও পালিয়ে যেতে না পারে, কারণ ও বাচ্চাকে দুধ খাওয়াবে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আমি লক্ষ্য করলাম, বাচ্চাটার জন্মের পর আমার থেকে বেশি আমার স্বামী খুশি হয়েছে। ও সারা দিন বাচ্চাটাকে কোলে নিয়ে ওর সাথে কথা বলতে থাকতো আর আমি আশ্চর্য হয়ে যেতাম। কিন্তু আমি এই ভেবে সন্তুষ্ট ছিলাম যে আমার স্বামী বাচ্চাটাকে নিজের ছেলে বলে মেনে নিয়েছে আর আমাদের জীবন পূর্ণ হয়ে গেছে। বাচ্চাটা সব সময় আমার কাছেই থাকতো, কিন্তু দুধ খাওয়ানোর জন্য বাধ্য হয়ে ওকে স্নেহার কাছে দিতে হতো। স্নেহা নিজের বাচ্চার জন্য ব্যাকুল হতো, কিন্তু আমি ওকে বলে দিয়েছিলাম একে তুমি পাওয়ার কথা চিন্তাও করো না। তারপর একদিন আমি ভাবলাম বাচ্চাটাকে বোতলের দুধ খাওয়ালে কেমন হয়, তাহলে আমি স্নেহাকে তাড়িয়েও দিতে পারবো। ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আমি বাচ্চাটাকে বোতলের দুধ খাওয়াতে শুরু করলাম। আর স্নেহাকে আমার কোনো দরকার নেই, যা বেরো এখান থেকে, তোর এখানে কোনো প্রয়োজন নেই, আর কোনো দিনও যেন তোর মুখ না দেখি। এই বলে আমি স্নেহাকে টানতে টানতে বাইরে নিয়ে যাচ্ছিলাম। তখনই হঠাৎ করে আমার স্বামী ভেতরে চলে এলো আর সব দেখে নিল। কিন্তু তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি জানতাম আমার স্বামী আমার সামনে কিছুই বলতে পারবে না। আশা, তুমি এটা কি করছো? জীবনে প্রথমবার আমার স্বামী রেগে গিয়ে চেঁচিয়ে কথা বলছে। তখন আমি ওর দিকে বড় বড় চোখ করে তাকালাম আর রেগে গিয়ে বললাম, তুমি এই মেয়েটার জন্য আমার উপরে চিৎকার করছো? আমার স্বামী চিৎকার করে বলল, তুমি একে এই বাড়ি থেকে বের করতে পারো না, কারণ ও এই বাড়ির সন্তানের মা। আমি তো চমকে গেলাম। ও আজ প্রথমবার এত চিৎকার করে আমার সঙ্গে কথা বলছে। আমি ওনার থেকেও জোরে চিৎকার করে বললাম, এখন আমি এই বাচ্চার মা, আর এখানে এর কোনো জায়গা নেই। আমার গলার আওয়াজে বাড়ির সমস্ত জানালা দরজা দেওয়াল যেন কাঁপতে লাগলো। আমার স্বামী রেগে গিয়ে বলল, এ শুধু এই বাড়ির সন্তানের মাই নয়, এই বাড়ির মালিকেরও বউ। আমি বললাম, তুমি ওই পাগল মনীষকে এই বাড়ির মালিক বলছো? এই বাড়ির মালিক শুধু তুমি। হ্যাঁ, এই বাড়ির মালিক আমি, আর এ আমারই বউ। সেই দিনের বিয়ে মনীষের সঙ্গে নয়, আমার সঙ্গে হয়েছিল। পাগড়ির আড়ালে মনীষ নয়, আমি ছিলাম। আর এই বাচ্চাটা আমার নিজের সন্তান।
আমার স্বামী যখন কথাগুলো বলল, তখন আমি এত বিচলিত হলাম যে জীবনে কোনোদিন আমি এরকম বিচলিত হইনি। সারা জীবন আমি সবাইকে ঠকিয়ে এসেছি, আর এখন আমি ঠকে গেলাম। এটা হতে পারে না, তুমি মিথ্যে বলছো। আমি সবার দিকে তাকাচ্ছিলাম, সব চাকর বাকর আমার দিকে দেখছিল। আমার মনে হলো আমার পতনের সময় শুরু হয়ে গেছে। চাকরদের চোখে আমার বরবাদি দেখতে পাচ্ছিলাম, কারণ আমি ওদের উপরে অনেক অত্যাচার করেছিলাম। এই নাও আমাদের বিয়ের সার্টিফিকেট। আমার স্বামী ঘরে গিয়ে বিয়ের সার্টিফিকেট নিয়ে এলো। আমি অবাক হয়ে ওর দিকে দেখছিলাম। আমি রাগ দেখিয়ে আমার স্বামীকে বললাম, এত বড় প্রতারণা করেছো তুমি আমার সঙ্গে। তোমার কি মনে হয় আশা, প্রতারণা করতে শুধু তুমি একাই পারো? শুধু তুমিই লোকের জীবন নিয়ে খেলতে পারো, লোককে বরবাদ করতে পারো, কষ্ট দিতে পারো, কিন্তু তোমাকে কেউ প্রতারণা করবে না? আমার স্বামী এখন একটু নিচু আওয়াজে কথা বলছিল, কিন্তু ও এখনও রেগেছিল। এই নিষ্পাপ মেয়েটাকে তুমি একটা পাগল লোকের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলে। তুমি জানতে ওর পাগলামি বাড়লে ও কাউকে খুন পর্যন্ত করতে পারে। তুমি এই মেয়েটার জীবন বরবাদ করতে চেয়েছিলে, কিন্তু আমার এটা ঠিক লাগলো না। তাই বিয়ের সময় আমি মনীষকে সরিয়ে নিজে পাগড়ি পরে মুখ ঢেকে বসে পড়লাম। আর এই মেয়েটার বিয়ে আমার সাথে হয়ে গেল। আর এই বাচ্চাটা আমার নিজের বাচ্চা। এই বাড়ি থেকে এখনও যাবে না। এখন তোমার এই বাড়ি থেকে যাবার সময় এসে গেছে। তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে? তুমি? আমি আমার স্বামীর ঘাড় ধরার জন্য এগিয়ে যেতেই আমার পা আটকে গিয়ে কাচের টেবিলের উপরে গিয়ে পড়লাম। আমার মাথায় জোরে লাগলো, আর আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। তারপর আমি আর কিচ্ছু জানি না। যখন আমার চোখ খুলল, আমি দেখলাম আমি হাসপাতালে আছি। সামনে দাঁড়ানো নার্সকে আমি জিজ্ঞেস করলাম, আমার স্বামী কোথায়? উনি সঙ্গে সঙ্গে সিনিয়র ডাক্তারকে ডেকে নিয়ে এলেন। ডাক্তার আমাকে বলল, চোট লাগার কারণে আপনি কোমায় চলে গেছিলেন। 6 মাস ধরে আপনি কোমাতেই ছিলেন। আজ পুরো 6 মাস পর আপনার জ্ঞান ফিরেছে। শুনে আমি চিন্তিত হয়ে পড়লাম। আমি আবার জিজ্ঞেস করলাম, আমার স্বামী কোথায়? আপনার স্বামী তো আপনাকে হাসপাতালে ছেড়ে দিয়ে চলে গেছিল, আর আপনার চিকিৎসার পয়সা সময় মতো দিয়ে দিত। এই চিঠিটা উনি আপনাকে জ্ঞান ফেরার পর দিতে বলেছিলেন। নার্স আমাকে একটা খাম দিল, ওটা ডিভোর্স পেপারের ছিল। হাসপাতাল থেকে ছুটি হতেই আমি সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়ির দিকে ছুটলাম, আর কোনো রকমে সেই বাড়িতে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে আমি দেখলাম যে বাচ্চাটা জন্মেছিল সে এখন 6 মাসের হয়ে গেছে। বাড়ির বাগানের দোলনায় বাচ্চাটা খেলছিল, আর আমার স্বামী ও সতীন ওকে দেখে খুশি হচ্ছিল। আমার সব কিছু অন্য কেউ নিয়ে নিয়েছিল। আমার স্বামীও অন্য কারোর হয়ে গেছিল। এখন আর এই বাড়িটা আমার ছিল না, সব শেষ হয়ে গেছিল। তুমি এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে, তোমার এখানে কোনো কাজ নেই। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি, তোমার এটাই প্রাপ্য ছিল। আমার স্বামী আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চাইলো। আমি আশ্চর্য হয়ে বললাম, আমার বিশ্বাস হচ্ছে না সন্তোষ, তুমি আমাকে এখান থেকে, এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ। তুমিও তো স্নেহার মা বাবাকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে, মনে আছে? কিন্তু তবুও আমি তাদের সাথে চুপি চুপি স্নেহার দেখা করিয়ে দিয়েছিলাম, তুমি জানতেও পারোনি। আর আজ নিজে ধাক্কা খাচ্ছ বলে খুব খারাপ লাগছে, তাই না? শুধু কি তোমার একারই আত্মসম্মান আছে, অন্য কারো নেই? চলে যাও এখান থেকে। সন্তোষ আমাকে ধাক্কা মেরে বের করে দিল, আর আজ আমি লোকের দুয়ারে দুয়ারে ঘুরে ভিক্ষা করে বেড়াই। সবাই সত্যি কথাই বলে, খারাপ কাজের ফল খারাপই হয়।